আমি কখনো ভাবিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মূল্য এত কম হতে পারে। জাহান আরা আক্তার, বয়স ৩২, স্বামীকে ভালোবেসে নিজের ইচ্ছায় ২০,০০০ টাকা দেনমোহরে বিবাহ করেন। তিনি হয়তো কখনোই ভাবেননি এই টাকা একসময় তার নিরাপত্তা এবং সম্মানের প্রতীক হয়ে দাঁড়াবে। বিয়ের ৮ বছর পর জাহান আরা আক্তারের স্বামী পুনরায় আবার দ্বিতীয় বিবাহ করে। তখন জাহান আরা আক্তার বুঝতে পারলেন এই টাকাটার কোনো আর্থিক মূল্য না, বরং এটা তার সামাজিক নিরাপত্তা এবং মর্যাদার প্রতীক ছিল। তিনি পুরাতন কাবিননামা নিয়ে একজন আইনজীবীর কাছে গেলেন এবং সেখানে যে জানতে চাইলেন কাঁদতে কাঁদতে যে এই দেনমোহরের পরিমাণ বাড়ানো সম্ভব কিনা। আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোনো কারণে দেনমোহরের পরিমাণ যদি পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে করবেন এবং এটা আসলেও করা যায় কিনা সেই বিষয়টা সম্পর্কে। তামামি জাহান নিধা দেখছেন মুক্তাগাছা ময়মনসিংহ থেকে, মিলনবাবু দেখছেন রংপুর বদরগঞ্জ থেকে, আনিসুর রহমান দেখছেন নাটোর লালপুর থেকে, অর্নি দেখছেন মুন্সিগঞ্জ থেকে। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন, আমি যেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস জানাতে পারি। এখন ফিরে আসি মূল আলোচনায়। অনেক সময় দেখা যায় কোনো কারণে কাবিননামায় দেনমোহরের পরিমাণ কম করা হয়, কিন্তু পরবর্তীতে স্ত্রী বা নারী বুঝতে পারেন যে এটা কম হয়ে গিয়েছে, বাড়ানো প্রয়োজন। তো এটা বাড়ানো যায় কি না এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের কাছে। এটা আসলে শুধু স্ত্রী চাইলে বাড়ানো পসিবল না। যদি স্ত্রী স্বামীর সাথে অনুমতি নিয়ে বা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়াতে চান তাহলে সেটা বাড়ানো সম্ভব, কারণ এখানে দেনমোহরটা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারণ করা হয়েছিল এবং দেনমোহরটা যেহেতু স্বামী দেয়, স্ত্রী চাইলেই ইচ্ছামতো এটা কম বেশি করতে পারেন না। যদি স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি সাপেক্ষ তার সই স্বাক্ষর নিয়ে এটা বাড়ানো সম্ভব। যদি স্বামীর সাথে কথা বলে বাড়াতে পারেন বা তিনি যদি সম্মত হন, সেক্ষেত্রে আপনি করবেন কি ৩০০ টাকার স্ট্যাম্পে একটা চুক্তি করবেন যে আপনাদের আগের যে দেনমোহর ছিল সেটা কেন কম করা হয়েছিল এবং পরবর্তীতে স্বামী তার নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় এই দেনমোহরের পরিমাণটা বাড়াচ্ছেন এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে আগের কোন কাবিননামায় কত টাকা উল্লেখ ছিল এবং পরবর্তীতে কত টাকা করা হচ্ছে, এটা একদম সুস্পষ্টভাবে উল্লেখ করবেন। সবচেয়ে ভালো হয় যে যদি পারেন আগের যে আপনাদের কাবিননামা রয়েছে বা নিকানামা রয়েছে সেটা যদি বাতিল করে নিতে পারেন সেটা হয় সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি সেটা না করেন তারপরেও কিন্তু আপনার যে পূর্বের বা প্রথম যে কাবিননামা বা নিকানামা রয়েছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে না, সেটা বহালই থাকবে এবং কাজী অফিসে সেটা পাওয়া যাবে। পরবর্তীতে আপনি যে ৩০০ টাকার স্ট্যাম্পে একটা চুক্তি করবেন আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে যে আমার আগের যে নিকানামায় কাবিনের পরিমাণ বা দেনমোহরের পরিমাণ উল্লেখ ছিল সেটা কোন আপনাদের যে কারণটা রয়েছে সেই কারণে পরিবর্তিত হয়ে বর্তমানে যেটা নির্ধারণ করছেন সেটা বহাল হবে। অর্থাৎ আপনাদের যে পূর্বের নিকানামা বা কাবিননামা রয়েছে সেটা অবশ্যই বহাল থাকবে এবং সেই সাথে আপনারা যে পরবর্তীতে চুক্তি করে দেনমোহরের পরিমাণ বাড়াচ্ছেন সেই চুক্তিপত্রটা থাকবে। যদি পারেন আগের যে নিকানামা বা কাবিননামা রয়েছে সেটা বাতিল করে নতুন করে যদি রেজিস্টার করে নিতে পারেন সেটা হয় সবচেয়ে শক্ত দলিল, কিন্তু এটা করার খুব একটা প্রয়োজন নাই। আপনি যে চুক্তিটা করবেন সেই চুক্তির মাধ্যমেই কিন্তু এটা উল্লেখ থাকবে যে আপনাদের দেনমোহরের পরিমাণ কত এবং এই যে চুক্তিটা করলেন বা এই ৩০০ টাকার স্ট্যাম্পে যে লেখাপড়া করে নিলেন এটা অবশ্যই নোটারাইজড করবেন। অর্থাৎ চুক্তিটা লেখার পরে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিকের কার্যালয়ে যে আপনার যে চুক্তিটা করছেন সেই চুক্তিটা নোটারি করে নেবেন এবং সেটার ফটোকপি আপনাদের একজন রাখবেন এবং একটা মূল কপি আপনাদের কাছে রাখবেন। বিশেষ করে স্ত্রীর কাছে রাখলে বেশি সুবিধা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড সেটা লুকিয়ে ফেলতে পারে বা হারিয়ে ফেলতে পারে, সেক্ষেত্রে এই বিষয়টা স্ত্রীর কাছে রাখলে বেটার হয়। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাসানুল হক আইন বিষয়ক ভিডিও বানাই, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানাবেন যে কিভাবে দেনমোহরের পরিমাণ বাড়ানো যায়।